আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শেখ ফরিদ আপনি কেমন আছেন? আপনার সবকিছু আছি ঠিক আছে কিনা? মোটামুটি ভালোই। আসলে দেশের অবস্থা কি এটা ভাবলে অবশ্য বলতে পারি না যে ভালো আছি। তো আপাতত ভালো আছি আরকি। এই একটা জিনিস আপনি কি মনস্তত্ত্ব খেয়াল করেছেন? আমি একটু আপনাকে ক্লিয়ারলি বলি। বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত এইখানে কোনো সন্দেহ, কোনো কিছুর কোনো সম্ভাবনা নাই। সন্দেহ নেই। নির্যাতিত মানুষ তারা কোনো একটা ভাবে বেঁচে থাকার জন্য কোনো না কোনো গোত্রকে তাদের পাথেয় মনে করে। জননেত্রী শেখ হাসিনাকে একেবারেই মৃত্যুর মুখে থেকে উদ্ধার করে নিয়ে গেছে ভারত সরকার। তেমনি ভারত সরকার চাইলে সংখ্যালঘুদের তারা উদ্ধার করতে পারবে কিনা জানি না। কিন্তু তারা যদি শক্ত পদক্ষেপ নেয়, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হবে না। এখন প্রথমত এই মাদ্রাসার যে সমস্যা, এটার সমাধান কিন্তু মৌলভী সাহেবদের করতেই হবে। আমি বললে এরা বিশ্বাস করবে না। আপনি জানেন যে কালকে দেখলাম এক মুফতি, তারা বলতেছে যে আমরা যারা মাদ্রাসার শিশু নির্যাতন, যৌন নির্যাতনের বিরুদ্ধে কথা বলি, আমরা নাকি এটা ইসলামের বিরুদ্ধে থাকার জন্য কথা বলি এবং আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চাই না বলে এগুলো বলি। এবং এটা মার্কেটে তারা উল্টো মানে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেয় এবং বলে যে এটা মাদ্রাসার বদনাম করার জন্য। আসলে প্রথমত এই সমস্যাটাকে, এটা যে সমস্যা, এটা যে একটা নির্যাতন, প্রত্যেকটা মাদ্রাসা একটা বলৎকারী সেন্টার। কি জানেন, আপনি সর্বশেষ নিউজটা শুনেছেন যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কওমি মাদ্রাসা হচ্ছে বাংলাদেশে। পাকিস্তানে ২৫ কোটি মুসলমান, ভারতে ২৫ কোটি মুসলমান এবং অনেক বড় দেশ। তার চাইতে মানে পৃথিবীর ৬০% কওমি মাদ্রাসা বাংলাদেশে। এটার কারণ কি? মানে মুসলমানেরা, এই যে আপনি তো এতক্ষণ হিন্দুদের কথা বললেন, মুসলমানদেরও আপনি বুঝাইতে পারবেন না। এরা মনে করে যে এই মাদ্রাসাই তাদের অস্তিত্ব রক্ষা করে। কিন্তু আপনি দেখেন ইন্দোনেশিয়ায় দেখেন, ইন্দোনেশিয়া জাকার্তার সকল সম্পদ আসে জাভা থেকে। মানে যেখানে বার আছে, যেখানে সি বিচ আছে, মদ বিক্রি করে সেই টাকায় আপনার সেই টাকা হারাম টাকা দিয়ে এসে জাকার্তা মাদ্রাসা গিজগিজ করে ইন্দোনেশিয়াতে। ভারতেও তাই। এরা দেখবেন বিদেশ থেকে টাকা আনে, আইনে মাদ্রাসা বানায়। কোনদিন আপনি দেখেন ভারতে আপনি হিন্দুদের যদি ২৯ টি রাজ্য থাকে, অন্তত ৫ টি রাজ্যে আপনি পাবেন যেখানে মাগনা চিকিৎসা করায়। তাদের ধর্মকেন্দ্রিক সেগুলো মন্দির থাকে বা অন্যান্য আশ্রম থাকে, চিকিৎসা আছে। কিন্তু বাংলাদেশে তো পাবেনই না। ভারতেরও কোনো মসজিদ মাজার কেন্দ্রিক আপনি ফ্রি চিকিৎসা তো দূরের কথা, একটা হাসপাতালও খুঁজে পাবেন না। তো এরা দেখবেন, এরা মনে করে যে অথচ সেই পাকিস্তানের এত উগ্র, তারপরও কওমি মাদ্রাসা বাংলাদেশে বেশি। আপনি কল্পনা করতে পারেন ৬০% মাত্র কওমি মাদ্রাসা বাংলাদেশে। কি ভয়ংকর সৌদি আরবে ব্যাপার! কোনো এখানে কওমি মাদ্রাসা নাই। না, ওইখানে কোনো কাতারে কওমি মাদ্রাসা হইতে দিবে কেন ওরা? শুনেন, এই যে বাংলাদেশের এক মন্ত্রী নাকি বলছে যে মাদ্রাসায় ভালো শিক্ষা হয়, শিক্ষা ব্যবস্থা। এটা বলছে সলিমুল্লাহ খান বলছে মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয় বানাইছে। তার ১৪ গোষ্ঠী কিন্তু মাদ্রাসায় পড়ে না। মাদ্রাসা যারা বানায়, রোজিনা মাদ্রাসা বানাবে, ববিতা মাদ্রাসা বানাবে, শাবানা বানাবে। ভেরি স্যাড। এদের সন্তান কোনদিন মাদ্রাসায় পড়বে? আপনি বলেন আমাকে। মন্ত্রীরা মাদ্রাসা বানায়, এমপিরা মাদ্রাসা বানায়। কোন এমপির পোলা মাদ্রাসায় পড়ে? কোন মন্ত্রীর পোলা মাদ্রাসায় পড়ে? এত ভালো জায়গা, এত ভালো জায়গা, এত ভালো জায়গা মাদ্রাসা। আমাদের এমপি সাহেবের গোলাম আজমের পোলা মাদ্রাসায় পড়ছে কোনদিন কওমি মাদ্রাসা? গোলাম আজমের না, পোলা আমি তো একটা পুরো হায়াল্লা গোলাম খালিদ হয়ে গেলাম। সত্যি তো ববিতা বলছে যে, "একদিন তো সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আহা! জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবেই। তাই চলে যাওয়ার আহা! আগে একটি ভালো কাজ করে যেতে চাই। খুব আহা! শীঘ্রই মসজিদের নকশা করব। তারপর ধীরে, ধীরে কাজ করব। আমার জন্য সবাই দোয়া করবেন।" ২ টা উদাহরণ দেব? হ্যাঁ, আপনি যদি অনুমতি দেন কতদিনে শেখ মনে ফরিদ ভাই। হইল। আমগরে জামালপুরে একটা কথা আছে। কয় নদীরে যখন বুড়ি হয়ে যায়, তখন পানের দোকান দেয়। আমি আপনার সামনেই উচ্চারণ করলাম। সরি, বেশ্যালয়গুলোতে ময়মনসিংহ বেশ্যালয় আছে, সিরাজগঞ্জেও আগে ছিল, জামালপুরেও আছে। ছিল এবং আছে। আগে বৃহৎ আকারে ছিল। ওই নদীপাড়ার সামনে, সরি আমি প্রিয় দর্শকের দুঃখের জন্য বলতে হয়, যখন ওই বেশ্যাটা বুড়ি হয়ে যায়, তখন কিন্তু তার ঘর ছেড়ে সামনে পানের দোকান দেয়। তো এটা পানের দোকান দিতে গেছে ববিতা, ওগুলো আমরা বুঝি। আজকে যদি চন্দা কি? চন্দা চম্পা রে ববি, যদি আজকে সিনেমা এখনো মার্কেট থাকতো, সিনেমা হল থাকতো, তাহলে কি মসজিদ বানাইতো? না তাহলে কিন্তু ভাই, এখনো না। আমি একটু বুঝি বা আ আ ওনাদের প্রতি রেসপেক্ট রেখে শিল্পীরা সমাজের বিবেক। তাঁরা আমাদেরকে তাদের শিল্পকর্মের মাধ্যমে আমাদেরকে আলোকিত করেন। একেকটা সিনেমা একেকটা উপন্যাসের চেয়ে অনেক ক্ষেত্রে শক্তিশালী হয়। আমরা মহান মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সিনেমা দেখেছি। আমি ছোটবেলায় দীপু নম্বর ২ দেখে অনেক কেঁদেছি। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী মানে নিঃসন্দেহে আমি কোন, আমরা কোন সবুজ সাথী দেখে কেঁদেছি, ছুটির ঘন্টা দেখে কেঁদেছি,
হুম। আমরা ওকে দিছি। তখন আপনারা তো তো জন্মেনি নাই। আমরা কে দিছি? এই ববিতাকে আমরা টেলিভিশন বিটিভিতে দেখেছি। তিনি সেই ভণ্ডামিটা কেন করছেন? তার কাছ থেকে এটা কি আশা করি? আবার আপনি যৌবন এবং যৌবন থাকার পরে যাওয়া বুঝিয়েছেন। আমি একটু যদি দেখি, আম একজন পরেশগার নারীকে দেখাই। তার নাম হচ্ছে ভাবনা। তিনি সম্ভবত গান, নাচেন কি যেন করেন। তো তার এটা মক্কার ছবি, অসংখ্য ছবি মানে মক্কায় যেয়ে তিনি ফাটাইয়া ফেলছেন আরকি। একেবারে। একদম পরেশগার এবং মক্কা থেকে এসে তিনি বা যাওয়ার আগে, আমি বলছি না এই পোশাকটি খারাপ, এটা সুন্দর। আমার কাছে অন্ততপক্ষে সুন্দর। আম আমি এবং আমি আমি আমার পার্টনার বা যেই হবে না কেন যেকোনো ধরনের কাপড় পরবেন, এটা সৌন্দর্য। তার শরীরের অঙ্গ যেটা সুন্দর দেখাবেন। কথা হচ্ছে ভাবনা এই একই ব্যক্তি কিন্তু। তিনি এখানে যে ড্রেস আপ এ আছেন, সেটাকে তিনি কিন্তু আবার ঘৃণা করছেন। তিনি আমরা তার পেজে যেয়ে যদি দেখি, দেখেন, হুম। আ আমরা যদি দেখি তার দেখবেন ট্রান্সফরমেশন। এই যে ছবিগুলো, এগুলো কিন্তু হজ থেকে আসার পরে, এই যে হজে, এই তসবিহ, কত কিছু। এই দেখেন আবার এই যে ছবিগুলো আপনি দেখেন, এই ছবিগুলা, এই যে ছবিগুলো, তিনি চুম্মা দিচ্ছেন, এই করছেন, সেই করছেন, ভালো মানে সুন্দর, বিউটিফুল। আবার একই লোক আপনি যদি তার এই এই আরেকটু পেছনে যান, আরেকটু পেছনে যান, খোলামেলা ছবি দেখবেন। মানে স্লিভলেস কাপড়, এগুলো তো ইসলামের ভাষায় জাহান্নামে যাবে, এগুলো পড়বে। আবার কয়দিন আগে কিন্তু তিনি হজে যখন গেছেন, মানে হায় আল্লাহ খালেদ অবস্থা। মানে তার শেষ নাই। ইসলাম একদম পুরা, মানে মানে ইসলামের এদের জন্যই কি এটা এটা ভণ্ডামি এটা কি শুনেন, বুঝাইলো আমি জানি না। তো এরা এরকম ভণ্ড বাংলাদেশের মুসলমানদের চাইতে বড় ভণ্ড আপনি পৃথিবীতে খুঁজে পাবেন। রোজিনা গ্রামের বাড়িতে সিনেমা হল বানাইছে। ববিতা সাবানা মসজিদ বানায়। সাবানা এখনো হিজাব পরে। আনোয়ারা রোজিনা সিনেমা হল বানায় নাই, মসজিদ বানাইছে। আপনি ভুল হ্যাঁ, করতেছেন। মসজিদ বানাইছে। হ্যাঁ, মসজিদ বানাইছে রোজিনা। সিনেমা হল মানে বানাবে না। স্বভাবজতভাবে এরা আপনি সিনেমা হল বলে ফেলছিলেন একটু আগে। হ্যাঁ, ভুলে মানে আমি শিল্পী সরি তো আমি সেটাই করে। ভুলে বলে ফেলছিলাম। রোজিনা সিনেমা হল না বানিয়ে কি বানিয়েছে? তিনি বানিয়েছেন মসজিদ। কিন্তু মজার বিষয় হলো সেই মসজিদ বানানোর পরেও ২ কোটি টাকা দিয়ে মসজিদ বানানোর পরেও তিনি তার নাতির বয়সী এক বাংলাদেশের কোন ডান্স ডিরেক্টর আছে তার সাথে দেখবেন রিল বানায়। তার ঝাঁকানাকা নাচে। মানে ফাত্রামির একটা সীমা থাকা উচিত। মৌসুমী বাংলাদেশের দেখবেন বলছিল না, আমার ছবি দেখে ডিলিট করে দিবেন। মানে হ্যাঁ, সরি, ছবিটাকে আমার ছবি সব ডিলিট করে ডিলিট করে দেন। তারপরে আবার ওই যে আরেকটা আছে না আমাদের ওই যে কি অনন্ত জলিল, অনন্ত জলিল সে বলছে তার পোলা বড় হইলে তার আর সিনেমা করবে না। পোলা বড় হইলে করবে না। যখন করবে বড় হইলে করবে না। কারণ পোলা তখন বড় হয়ে যাবে, শরম পাবে। মানে এদের একটা ফাত্রামি বাংলাদেশ শুনেন। এইজন্য না আপনি ওই যে সলিমুল্লাহ খানের যে পীর সাহেব মাজার, যার মাজারে খাদেম সে, আহমদ ছফা সে বাঙালি মুসলমানের মন পড়বেন। এরা কত বড় ফাত্রা। ওই যে ফজল কি আবুল ফজল যে নাস্তিক ছিলেন তিনি। বাংলাদেশের কিন্তু ১ম শিক্ষিত নাস্তিক ঘোষিত আবুল ফজল। তিনি দেখবেন জিয়ার আমলে শিক্ষামন্ত্রী হয়ে মাথায় টুপি দিয়েছে। এই যে ডক্টর ইউনূস দেখেন নিজে কিন্তু নাস্তিক, লেসবিয়ানদের সমর্থক, সমকামীদের সমর্থক। তিনি আবার দেখবেন এই দেশের সুযোগ পাওয়া মাত্রই তিনি কিন্তু মাথায় কিন্তু টুপি লাগাই দিছেন। এই যে মৌসুমী কত কথা এরা বলে। আর এই যে মানে আবার মৌসুমীর জামাই আবার বলছে যে তারা কোন মুসলমান দল ছাড়া সমর্থন করতে পারে না। এগুলো কিন্তু বলছে। মানে এদের ফাত্রামিটা দেখেন। ভাই এই আর যে একখান জিনিস বুঝান। এই যে এখানে বলল যে আমার যাদের কাছে ছবি রয়েছে ডিলিট করে দেবেন। যুগান্তর সেখানে তার ছবি দিয়ে নিউজ করল। এটা কেমন হইল না ভাই? মানে আমি বললাম তো, মানে যেইসা বাংলাদেশের দর্শক, তেইসা হচ্ছে নিউজ। মানে হাস্যকর ব্যাপার। আপনি বাংলাদেশের মুসলমানদের মতো আমি বললাম তো, বাংলাদেশের মুসলমানদের মতো এরকম ফাত্রা মুসলমান দুনিয়াতে কোথাও পাবেন না। আমি বলছি তো, আমি নিজের চোখে দেখেছি। ১ বার না ২ বার না, এটা আমার সামনে ঘটেছে। মদের গ্লাসে মদ ঢালতে পরিচয় আপনি কি বলেন? আপনি নাস্তিক মানুষ আপনি বুঝবেন না। আরে ভাই ইসলামী শরিয়া হচ্ছে আসল যেটা পৃথিবীতে শান্তি আনবে। গ্লাসে মদ ঢালতে বলতেছে। গিলতে বলতেছে। আপনি এটা কি বুঝাবেন? মানে আপনার একটা অদ্ভুত তথ্য দেই আপনাকে। এই বাংলাদেশে যাকেই দেখবেন বেশি অদ্ভুত না এটা সবাই জানে। যাকেই দেখবেন বেশি ধর্ম করে। দাল মে কুছ কালা হায়। যদি এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, এই বদমাইশ পুলিশ অফিসার কি বলতো জানেন? যে দাড়ি রাখছি, হজ করছি এইজন্য বের করে দিছে। এই বদমাইশ। তাহলে আমাদের এলাকায় একটা গল্প আছে। সংগত করেন নামটা বলতেছি না। কারণ আমার বন্ধুরই দাদা। নামটা বলতে পারতেছি না। উনি আমাদের এলাকায় একটা গল্প আছে। যে কয় আমি তো হজ করে আইছি। এখন কি পাটে পানি দিমু? কিন্তু পাটের ব্যবসায়ীরা জানে হজ করে আসার পর পাটে পানি বেশি দিয়েছে। মানে এখন সে আরো বেশি করে পানি দেয়, বাটপারি করে। এবং রাইট। এবং আমাকে যে আমাদের সাথে যে প্রতারণা করেছে তিনি ৭ বারের হাজী। ৭ বারের আলহামদুলিল্লাহ। হাজী। আমার বাবা তাকে অন্ধের মতো বিশ্বাস করত। আমার বাবার কারণে আমি তাকে বিশ্বাস করতাম। ৭ বার হজ করা। সে আমাদের অনেক ক্ষতি করেছে সে। অনেক ক্ষতি করেছে। অনেক। সবসময় করেছে। আমি তাদের ক্ষতি করতে পারতাম। বা পারবো ভবিষ্যতে কিন্তু করব না। কারণ আমরা ওগুলোতে মানে কুকুরের পায়ে তো আর কামড় দেওয়া যায় না, তাই না?
তার ক্ষতি আমি চাইলে একদম করতে পারে। একদম একটা কনফেস করে আমার খুব নিকটাত্মীয়, আমি বলছি না, একদম ব্লাড। সে ছিল ওই এলাকার, মানে বোম্বের হাজি না, মানে সেই অনেক আগে হজ করা, অরিজিনাল আছে। জাহাজে করে। এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত তারা দেখছি, এমন কোনো মানুষ নাই সে জ্বালায় নাই। হজ করে এসে একটা পাগড়ি মাথায় দিত আর একটা আলখেল্লা পরতো। আর সে যখন বেশি বয়স হয়ে গেছে, যখন আর অন্যদের ডিস্টার্ব করতে পারে না, তখন নিজের ছেলে মেয়ে ছিল অনেকগুলো, ছেলেদের মধ্যে মারামারি লাগাই দিত। মানে এই লোক সারা জীবন মানুষের জ্বালাইছে। কিছু লোকের আমার এক, আমি আপনাকে বোধহয় এটা বলেছিলাম যে সে হজ করছে, ঠিক আছে, হজ করা, তারা ভাইগনা বলছে যে তার মামা যেদিন মারা যাবে সে কবরে গিয়ে পেশাব করবে। তাহলে কি কারণে করছে? মানে কত ভদ্রলোক সে। আর আমগর এলাকায় না, আমাদের ফায়ার সার্ভিস তো বুঝছেন, ফায়ার সার্ভিস সব হুম, জায়গায় উপরে। হুম, 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 হুম। ফায়ার সার্ভিস ওটা দেখে সবগুলো হাজি একসাথে বসে আর গল্প করে। তা আমি তাদের দেখলে একটু এড়ায় যাই, উনি এখানে যাওয়ার বসে আমি উল্টো দিকে, মানে একটু দূর দিয়ে ডাকে যাতে না দেয়, এড়ায় যায় সব। ডাকলে যদি নামাজ পড়তে মসজিদে নিয়ে যায়, বিপদে পড়বো না, এড়ায় যায়। তো আমার অনেকে বলে, ফরিদ ভাই এই কয়েকদের এড়ায় যায়, ভালোই করছেন, সবগুলো বদমাই, এখন কি করছে? কয় সারাদিন হাজি গেলে বসে থাকে, আর কার ক্ষতি করবে সারাদিন সেই চিন্তা করে। কয় কোন পরিবারের ধ্বংস করবে এই চিন্তা করে। এগুলো আমার কথা না। আল্লাহ তাদের হেদায়েত দিক। এমনকি এমনকি একজন হাজির পোলা বলছে তার বাপ হলো সমকামী, আমাকে বলছে, আমাকে। আমি বললাম, তুমি কি বললা? তুমি কি বুঝা বলছো? কার কাছে কি বলছো? কয় আমার বাপের কথা কি আপনার কাছে মিছা থাকবো? কারণ বাপ হজ করাইছি আমরা। কেন হজ করাইছি? যাতে এই বদমাইশি না করে। বললাম, হায় হায়, এ কি বলো? এখন তার নাম এই যে এখন ওই ছেলেটা বেজ্জতি হয়ে যাবে, মানে সে তার বাবা। আমি বললাম যে, তোমার বাবার সাথে কথা বলো না কেন? কারণ বাপের তো চরিত্র ভালো না। তাই আমি ভাবছি যে কাজের বুয়া টোয়ার সাথে লটর পটর আছে। ৫০১ মামুনুল হক, জি। হ্যাঁ, আমার মনে হচ্ছে। পরে আমি বলছি, কি করবা বাবা? হয়তো তোমার বাবার এখনো যৌবন আছে। নারী ঘটিত। কি করবো? এগুলো এড়ায় যাও বাবা। তুমি তুমি তার সাথে কথা বলো। কয় দূর মেয়ে, আপনি আসলে এক করলেন। আমারে বলতেছে, কয় আপনার আসলে এক করলেন, কি হয়েছে? কয় আমার বাবা পরে বলতেছে, ওরা তো সমকামী বলে না, অন্য কিছু বলছে। কয় এই কাম করে। মানে ওই লোক আবার মাদ্রাসা কমিটিতে আছে আবার। বুঝছেন? আহ, যাই হোক, এটা জি এটা ভাই। এটা আমি আমি প্রিয় দর্শক, আপনারা বলবেন না যে এর মানে এই না আমি বলতেছি যারা আমাদের মতো কোট টাই পরা বা যারা আমাদের মতো হজ করে নাই তারা খুব ভালো, তা বলি নাই। তা বলতেছি না। এরকম খারাপ সব জায়গাতেই আছে। কিন্তু এরকম ভন্ড হওয়া উচিত না। আপনি যদি মামুনুল হকের ৫০০ একের জায়গায় একজন নারী নিয়ে ধরা পড়া আর একজন শিক্ষকের ধরা পড়া এক না। কারণ মামুনুল হক সারাদিনের বিরোধিতা করে। আমি মামুনুল হকের ব্যক্তিগত তার চয়েস এটা নিয়ে আমি সমালোচনা করি নাই। আমি কিন্তু মামুনুল হককে একজন নারী নিয়ে এসে মিউচুয়াল, তারা তো দর্শন ও করে নাই। হিপোক্রিট, এটাই হচ্ছে হ্যাঁ, সমস্যা। এইজন্যে। আমরা মামুনুল হকের এইজন্য সমালোচনা করি না যে সে একজন নারীকে নিয়ে বিছানায় ছিল। নো! সে হলো একই সাথে বলতেছে যে ব্যভিচার করা যাবে না, হারাম। কিন্তু সে ওই কাজটা করেছে। যেমন এই যে আমি এত নীতি কথা বলি। এখন আপনারা যদি কোনদিন শুনেন যে আমি কারো কাছ থেকে দুর্নীতি করেছি, বাটপারি করেছি, তাহলে সেটা কি হলো? কারণ আমি নিজেই মাউথপিস হইলাম সততার। আর আমিও এই যে আমি একজন সমালোচনা করলাম যে সে ড্রাগ বিক্রি করে। সে ঘুষ খায়, সুদ খায়। আমি যদি এগুলো করা শুরু করি, যেমন আমি মাইক্রো ক্রেডিটের, আপনি আসাদ নূর, আপনার বলছিলাম না যে একটা ব্যবসায় নামবো, সেটা ছিল মাইক্রো ক্রেডিট। আপনি বিশ্বাস করেন, আমি দেখলাম যে মাইক্রো ক্রেডিট না, মানুষের বেশি শোষণ হয়ে যায়। এটা আমি পারবো না। নইলে আমাদের এক্কেবারে পুরো, মানে প্রয়োজনীয় যত টাকা সব লাইসেন্স সব দিতে চেয়েছে। আমি ৪-৫ জনের সাথে কথা বলেছিলাম। নিয়োগও মোটামুটি আমার মন টানলো না। মন টানলো না যে শালা ইউনূসের মতো খাচ্চর যে বাংলাদেশকে শোষণ করলো, আমরা আবার সেই মাইক্রো ক্রেডিট করব। অন্য কিছু করব যেটা মানুষের জন্য কল্যাণ করা, আরো কিছু হতে পারে। সেই পরিকল্পনা আমরা করেছি। সারা দেশে আমি মাইক্রো ক্রেডিট করার মতো অবস্থান, বিনিয়োগ সে আমাদের সাথে করতেছিল, আমরা করিনি। এমনকি ভারতেও তিনি বিনিয়োগ করতে চেয়েছিলেন। ভারতেও। যে সেখানে মাইক্রো ক্রেডিট করি। আমি বলছি যে মাইক্রো ক্রেডিটে আমরা যাব না। মন আমাকে টানে না। কারণ সব কাজে সবাই পারে না রে ভাই। তো আমি যেমন মানুষের শোষণের বিরুদ্ধে কথা বলি, আমি বাক স্বাধীনতার পক্ষে কথা বলি। আমি যদি শোষণের পক্ষে যাই, বাক স্বাধীনতার বিরুদ্ধে যাই, তাহলে আপনি তো আমাকে তাহলে আমার অপরাধটা কিন্তু সাধারণ আওয়ামী লীগ বিএনপির চাইতে আমার অপরাধটা অবশ্যই বেশি। কাজ কিন্তু একই। যেমন একটা পুলিশ যখন ডাকাতি করে আর সাধারণ মানুষ ডাকাতি করে, তাদের কিন্তু ডাকাতি ২ টাই। কিন্তু অপরাধ কিন্তু পুলিশের বেশি। কারণ সে আইনের প্রশাসনের মানুষ। সেইজন্য বলছি প্রিয় দর্শক, এখানে রাগ করবেন না। কোট্টাই আলারাও করে কাজ। আমাদের মতো দাড়ি মোছ ছাড়া ক্লিন শেভ ওয়ালা ভদ্রলোকেরাও করে আকাম-কুকাম। আমি তা বলতেছি না এরা সবাই সাধু। কিন্তু যারা ধার্মিক, ধর্মের কথা সারাদিন বলে, মাদ্রাসায় বলাৎকার আর সাধারণ জায়গায় বলাৎকার এক না। মাদ্রাসায় আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, সেইখানে আপনি শিশুদের, তাও আবার শিশুদের বলাৎকার করতেছেন। এটা জি। যেমন এই দেখেন, অপরাধের উপরে কোনো অপরাধ নাই পৃথিবীতে। তারেক রহমানের বন্ধু বান্ধবদের মধ্যে মনে হচ্ছে যে আবার একটা খেচাখেচি শুরু হয়ে গেছে, কামড়াকামড়ি শুরু হয়ে গেছে, টানাটানি শুরু হয়ে গেছে। আমি নিবো না তুই নিবু, তুই প্রিয় না আমি প্রিয়, এরকম একটা ভাব দেখা যাচ্ছে। এই প্রশ্নটা কেন উঠলো? এই প্রশ্নটা উঠলো সম্প্রতি চ্যানেল ওয়ানে গত পরশুদিন
একটা রিপোর্ট হয়েছে এবং সেখানে মীর শাহে আলমের বিরুদ্ধে তার দুর্নীতি বা তিনি যে ব্যবসা বাণিজ্য করছেন সরকারের সাথে চমৎকার ইনভেস্টিগেশন রিপোর্ট হয়েছে। যে চ্যানেলটি এটা করেছেন সেটার মালিক হচ্ছেন গিয়াসউদ্দিন আল মামুন, তারেক রহমানের সেই বহুল আলোচিত বন্ধু, যার নামে দুর্নামে এর আগের বার যখন 111 এর পূর্ববর্তী বিএনপি জামাত জোট সরকার ছিল তখন টিকা যেত না, সেই গিয়াসউদ্দিন আল মামুনের টেলিভিশনে যখন বর্তমানে আলোচিত মীর শাহে আলমের নামে রিপোর্ট হয় তখন মনে হয় যে এটাকে শুধুমাত্র ইনভেস্টিগেশন জার্নালিজম হিসাবে দেখার সুযোগ নাই। যদিও রিপোর্টটা খুব চমৎকার এবং আমি চ্যানেল 1 কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই, একটা ভালো রিপোর্ট তারা করেছেন, কিন্তু এটাকে খুব সাদামাটা ভাবে রিপোর্ট হিসাবে দেখার সুযোগ নাই। শুনেন, আমি আপনি সকলেই জানি বাংলাদেশের মিডিয়া, অধিকাংশ না বলি কিন্তু বাংলাদেশের মিডিয়ার একটা অংশ, বড় অংশ মালিকের পক্ষে করে থাকে। কি করে থাকে আপনারা বুঝতেছেন। চ্যানেল 1 এর এই রিপোর্টটা তাই হতে পারে, কারণ হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুন এবং বর্তমানের বন্ধু মীর শাহে আলম, যিনি নিজে প্রেস কনফারেন্স করে বলেছেন আমি তারেক রহমানের বন্ধু না, কিন্তু ঢাকা শহরে কান পাতলা আমরা জানি যে সকলেই বলে থাকেন মীর শাহে আলম হচ্ছেন তারেক রহমানের বিশেষ খাস পেয়ারের লোক। সেই খাস পেয়ারের লোক প্রতিমন্ত্রী হওয়ার পরও সরকারের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। 3টা মন্ত্রণালয়ের সাথে উনি কাজ করছেন, বাকি 2টা মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকার ওয়ার্ক অর্ডার নিয়েছেন এবং তার নিজের মন্ত্রণালয় থেকেও তার পারিবারিক মালিকানাধীন কোম্পানি, মানে যেটার মালিক হচ্ছেন তার স্ত্রী এবং তার সন্তানরা এখন অফিসিয়ালি, সেখান থেকেও বেশ কাজকর্ম নিচ্ছেন। খুব মজার বিষয় হচ্ছে এর একটা বড় অংশ টেন্ডার উনি একলা সাবমিট করেন, কারণ উনি এমন জিনিস সরকারকে দেন যেটা বাংলাদেশের আর কেউ দিতে পারেন না, উনি নিজেই দিয়ে থাকেন। বাংলাদেশের মতো একটা ঘনবসতি পূর্ণ দেশে আর কোনো ঠিকাদার পাওয়া যায় না, সাপ্লায়ার পাওয়া যায় না, উনি একা দিয়ে থাকেন। এরকম বরকতময় মীর শাহে আলম। একটু পিছনে ফিরে যাই, 2024 সালের 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে পরেই বেশ আলোচনা হচ্ছিল আশা প্রত্যাশার বাংলাদেশ। সেখানে আমাদের বিখ্যাত কার্টুনিস্ট মেহেদী হক উনি একটা কার্টুন এঁকেছিলেন, জাপানিজ হরর মুভি দ্য রিং এর স্ক্রিনের মতো করে একটা আইডিয়া করে উনি দিয়েছিলেন যে টেলিভিশনের পর্দা ছিঁড়ে তারেক রহমান বেরিয়ে আসছেন, মানে হচ্ছে যে এই মাল আইলো, গর্ত থেকে বেরিয়ে আসলো আবার ফিরে আসলো, এইরকমটা ভাব দিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় আমরা দেখলাম যে তারেক রহমান সেটা দিয়ে মোটেও রাগ না করে বরঞ্চ ফেসবুকে তার পেজ থেকে এইটাকে আবার উনি নিজে শেয়ার করেছিলেন। শেয়ার করে উনি অ্যাপ্রিসিয়েট করেছেন যে তা পলিটিক্যাল কার্টুন হওয়া উচিত, শিশির ভট্টাচার্য আগে আঁকতেন, সুন্দর কথা বলেছেন। তারেক রহমান যে এটা অ্যাপ্রিসিয়েট করেছিলেন সেটা আবার আমরা সকলে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম, কারণ আমাদের অনেকের মনে হয়েছিল যে যাক, লোকটা বোধহয় এখন বেশ একটা ডেমোক্রেটিক জায়গায় আসতে যাচ্ছেন, প্র্যাকটিসে আসতে যাচ্ছেন। আগে যৌবনকালে তিনি যে ভুল ত্রুটিগুলো করেছিলেন সেই ভুল ত্রুটিগুলার উপলব্ধি হয়েছে, ভবিষ্যতে হয়তো তিনি সেটা করবেন না। বয়স হয়েছে, দীর্ঘদিন বিদেশে নির্বাসনে ছিলেন, বিভিন্ন ধরনের রাজনৈতিক উথাল পাতালের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, হয়তো এখন তার এই উপলব্ধিটা হয়েছে যে এখন না ভালোভাবে চলতে হবে। কিন্তু এই মীর শাহে আলম সাহেবের কারবার দেখে আমাদেরকে মনে হচ্ছে যে আশায় গুড়ে বালি, একটা কথা আছে না, এখন গুড়ে শুধু বালি না, গুড়ে বালি, গুড়ে কাদা, গুড়ে আঠাল মাটি, এই অবস্থায় উনি এটাকে ফেলে দিয়েছেন আর কি। মীর শাহে আলম ইতিমধ্যে ব্যাপক আলোচিত একজন নেতা, রাজনৈতিক নেতা, যিনি ইউনিয়ন পরিষদ থেকে মন্ত্রী পর্যায়ে এসেছেন। তাকে আনার জন্য বগুড়ার 2 আসনে আমাদের কেতলি মার্কার মান্না ভাইকে, যাকে বলা হয়েছিল যে নমিনেশন দেওয়া হবে, সেই আপনারা সকলে জানেন যে একসময়কার ছাত্রনেতা ভাইবার মান্নার নামে উনি বেশি পরিচিত, সে মান্না ভাইকে নমিনেশন দিয়েছে, আবার দেয় নাই, আবার মান্না ভাই ব্যাংকে গিয়েছেন, দুনিয়ার সকল হেজিপেজি ঋণ খেলাপিদের ঋণ অ্যাডজাস্ট হয়ে নির্বাচনের যোগ্য হচ্ছে, বাট কোনো একটা কারণে মান্না ভাইকে শেষ পর্যন্ত আদালতের দরজায় গিয়ে এই দিক ওই দিক করে করে তারপরে তাকে নিতে হয়েছে। এবং অবভিয়াসলি মাহমুদুর রহমান মান্না উনি ওনার যোগ্যতা অনুযায়ী ভোট পেয়েছেন, 3,500 ভোট পেয়েছিলেন সম্ভবত, বা 4,000 পার হয় নাই আমার যতটুকু মনে পড়ে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে মীর শাহে আলম সাহেব যাতে আসেন, বিএনপি অন্যান্য বিভিন্ন জায়গায় বড় বড় ক্যান্ডিডেটদেরকে বাদ দিয়ে তার জোট সঙ্গীদেরকে স্পেস দিয়েছে, কিন্তু এখানে সামহাও শাহে আলম সাহেব এসেছে, ভালো প্রতিমন্ত্রী হয়েছেন, আরো ভালো। কিন্তু তিনি যে হারে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন ভাই, এইটা মোটেও ভালো না। তিনি যেভাবে ব্যবসা করছেন নিজের মন্ত্রণালয়ে, ইভেন যদি আমি খুব যুক্তির খাতিরে ধরি যে না উনি এটার মালিকানাতে নাই, এই কোম্পানিতে নাই,
কিন্তু এটা মনে রাখতে হবে যে এই কোম্পানির মেজর শেয়ার হোল্ডার হচ্ছেন, মানে এটার মালিক হচ্ছেন ওনার স্ত্রী এবং ছেলেরা। সেক্ষেত্রে তার মন্ত্রণালয়ে কোনোভাবে নৈতিকভাবে যতই সততার সাথে করে থাকুন না কেন, তিনি মোটেও তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানকে এখানে ব্যবসা করতে দিতে পারেন না। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কিন্তু দেখা যাচ্ছে এইসব কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের খেতা পড়ে তিনি কোটি কোটি টাকা, 20 কোটি 22 কোটি টাকার এক একটা ওয়ার্ক অর্ডার পাচ্ছে। 20 কোটি টাকার কথা মনে হওয়ার সাথে সাথে তারেক রহমানের পুরনো বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের কথা বলতে হচ্ছে। গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল, যেটাতে তার 7 বছরের কারাদণ্ড হয় এবং 20 কোটি টাকা জরিমানা হয়েছিল। সেটা একই ধরনের কাহিনী ছিল, কারণ উনি হচ্ছে 20 কোটি টাকা কমিশন নিয়েছিলেন। আদালত বলেছিল, মানে আদালত কমিশন বলে নাই, উনি বলছিলেন যে কনসালটেন্সি ফি নিয়েছিলেন কি টঙ্গীতে একটা 80 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট হবে, এইটার কনসালটেন্ট হিসেবে গিয়াসউদ্দিন আল মামুন, যিনি মোটেও কোনোদিন মানে বিদ্যুৎ বানান নাই, বিদ্যুতের উপর তার কোনো লেখাপড়া নাই, তিনি 20 কোটি টাকা কনসালটেন্সি ফি নিয়েছিলেন। ভালো, এবং সেই 20 কোটি টাকার কনসালটেন্সি ফি উনি নিয়েছিলেন সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে যে তিনি নিয়েছিলেন, নেওয়ার পরে এখানে শেষ নয়, সেখান থেকে তিনি 2টি ক্রেডিট কার্ড বানিয়ে একটি ক্রেডিট কার্ড তার বন্ধু তারেক রহমানকে দিয়েছিলেন, এবং তারেক রহমান সেটা থেকে প্রায় $50,000 উপরে, বাংলাদেশে টাকা 50-60 লাখ টাকা অলরেডি ক্রেডিট কার্ডে খরচ করে ফেলেছিলেন। এই ঘটনায় 111 সরকার এসে মামলা করে, এবং এটা ছিল মানি লন্ডারিং মামলা, মুদ্রা পাচারের মামলা, যেখানে গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের জেল এবং 20 কোটি টাকা জরিমানা হয়। তারেক রহমানকে সেই মামলায় বেকসুর খালাস দেওয়া হয়, কারণ যেহেতু এটা মানি লন্ডারিং ছিল, আদালত ভেবেছে বা আদালতের পর্যবেক্ষণ ছিল যে তারেক রহমান তো মানি লন্ডারিং করেন নাই, যা করেছে মামুন সাহেব নিয়ে গেছে সিঙ্গাপুরে। হ্যাঁ, তারেক রহমান তার বন্ধুর ক্রেডিট কার্ড ব্যবহার করেছে, বন্ধুকে দিতে পারে হয়তো, আমি জানি না, আদালত তো ওভাবে ভেবেছেন। বাট সেখানে তারেক রহমানকে প্রথমে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। এবং অবভিয়াসলি আমাদের ডক্টর ইউনূস সরকার আসার পরে তো আপনি মনে করেন বোমা হামলা থেকে চুমা হামলা মানে সব আসামিকেই তো বেকসুর খালাস দেওয়া হয়েছিল। সুতরাং তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনও তখন খালাসের তালিকায় এসেছেন এবং তিনি খালাস পেয়ে গেছেন। যাক, সেটা ভিন্ন আলাপ। মূল কথা হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুনের সাথে অন্যান্য যা সম্পর্ক থাকুক না থাকুক, একটা মামলা খুব সিরিয়াসলি আন্তর্জাতিক ভাবেও কিন্তু খুব আলোড়ন তুলেছিল এই মামলাটা। কারণ হচ্ছে এটা দেশের ভিতরে না, সিঙ্গাপুরের সাথে জড়িত, এবং FBI এর এজেন্ট ডেবরা বাংলাদেশে এসে এটা সাক্ষী দিয়েছিলেন। তিনি একেবারে ক্রেডিট কার্ডের নাম্বার সহ দিয়েছিল। আমার যতটুকু মনে পড়ে, এই রিপোর্টটা আমি খুঁজে পেলে আপনাদের দেখাবো, মানে একেবারে কোন ক্রেডিট কার্ড তারেক রহমানের নামে কোনটা ছিল, কত টাকা ছিল, দেওয়া হয়েছিল। এই যে $50,000 তারেক রহমান সেখানে খরচ করেছিলেন বলে অভিযোগ করা হয় থাকে, এই মাত্র 50-60 লাখ টাকার কারণে তারেক রহমানের বিরুদ্ধে এই যে আন্তর্জাতিক একটা কি বলা যায়, তার ইমেজের উপরে যে আন্তর্জাতিক নড়াচড়া হলো, এটা কি ইজ ইট ওর্থ ইট? মানে এই টাকার কারণে এতটুকু করা। যাই হোক, তখন একটা কথা ছিল, আপনাদের অনেকেরই হয়তো মনে থাকবে যারা একটু বয়স্ক হয়ে, মানে একেবারে টিনেজার না, তাদের মনে আছে, আমরা ঢাকা শহরে একটা মজার কথা বলতাম। মানে তখন তারেক রহমানের তথাকথিত বন্ধু বান্ধবের জ্বালায় বাই টেকা যায় না, হয়তো সারা জীবনে তারেক রহমানের তো সামনাসামনি দেখে নেই, সেই লোকও কিন্তু বিভিন্ন জায়গায় ফাপড় মারছে। আমি তারেক রহমানের বন্ধু পরশুদিন গিয়া গাজীপুরে এটা করে আসলাম, ওইখানে গেছিলাম, আমরা রিসোর্টে সারাদিন ছিলাম। তখন আমরা হাসাহাসি করতাম এবং একটা কথা বলতাম যে ঢাকা শহরে 3টা লোকের সাথে ধাক্কা খেলে একটা লোক হয় প্যাকেজ বানায়, আর একটা লোক হয় তারেক রহমানের বন্ধু। মানে এই পরিমাণ ছিল তখন। প্যাকেজ নাটকের খুব প্রচলন, আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি সবাই প্যাকেজ বানাচ্ছে। তো আমরা ভোরে কাগজে তখন কাজ করতাম এবং তখন আড্ডা মারে এবং গল্পের মধ্যে এটা বলতাম যে ঢাকা শহরে 3টা লোকের সাথে ধাক্কা খেলে একটা হচ্ছে প্যাকেজ বানায়, আর একটা হচ্ছে তারেক রহমানের বন্ধু। এই যে গোটা ব্যাপারটা তখন হয়েছিল, এটা তারেক রহমানকে এবং বিএনপিকে রাজনীতিতে সিরিয়াস ভাবে ড্যামেজ করেছিল, সিরিয়াস ভাবে ড্যামেজ করেছিল। আমরা দেখতে পাচ্ছি আজকে এই চ্যানেল 1-এর এই রিপোর্টের মাধ্যমে আবার তার পুরনো বন্ধু এবং তার তথাকথিত নতুন বন্ধু মিলে ওই ড্যামেজের পথে তারেক রহমান যাচ্ছেন, বিএনপি হাঁটতেছে। আমি জানি অনেকে বলবেন যে এটা প্রমাণিত নয়, মীর শাহ আলম তারেক রহমানের বন্ধু তোরে কেডা কইছে, সব মানলাম, কিন্তু আপনাকে এটা মানতে হবে যে রাজনীতিতে পারসেপশন একটা বড় জিনিস। জনগণ যেটা মনে করে থাকে সেটা একটা সিরিয়াস ব্যাপার। মীর শাহ আলম বিএনপির জন্য একটা বড় দায় হিসেবে চিহ্নিত হয়েছেন। তিনি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, হয়তো তিনি সেই লেভেলের জন্য একটা ভালো নেতা ছিলেন। প্রতিমন্ত্রী হিসাবে তিনি কতটুকু ভালো নেতা আমরা জানি না, কিন্তু এখন পর্যন্ত তিনি যে ধরনের বিতর্কিত কথাবার্তা বলেন, বিতর্কিত আলোচনা করেন,
এবং যেহেতু বাজারে তার নামে তারেক রহমানের ট্যাগ লাগানো আছে, এইটা বিএনপি এবং তারেক রহমানের জন্য খুবই বিপজ্জনক। ওকে, নাম্বার ওয়ান হচ্ছে যদি উনি শিশু সুলভ উল্টাপাল্টা কথা বলতেন, ইউনিয়ন উপজেলা নিজের নামে, বাপের নামে, বউয়ের নামে, শ্বশুরের নামে, শালার নামে, শালীর নামে, তাল তো শাশুড়ির নাম, তাল তো শাশুড়ি বলে কিছু হয় না, যাই হোক, তাদের নামে নিতেন, সেটাও আমরা হাসাহাসি করে উড়িয়ে দিতে পারতাম। কিন্তু উনি নীতি নৈতিকতাকে একেবারে পরিষ্কারভাবে বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছেন। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা নীতি বহির্ভূত কাজ, এবং এটার দায়ভার তারেক রহমানকে নিতে হবে, যেহেতু এই লোক তারেক রহমানের বন্ধু ভাবে পরিচিত। এবং এখানে যে এক ধরনের খেচাখেচি শুরু হয়ে গেছে, আমি প্রথমে বলেছিলাম, এটা আমরা গিয়াসউদ্দিন আল মামুনের টেলিভিশন চ্যানেল থেকে মীর শাহ আলমের বিরুদ্ধে রিপোর্ট করা দেখে বুঝতেছি, এবং চ্যানেল ওয়ান বলছে যে তাদের এই রিপোর্টের পরে তারা ব্যাপক হারে সাইবার হামলার শিকার হয়েছে। কারা করেছেন, কে করেছেন আমরা সরাসরি বলতে পারি না, আন্দাজ করতে পারি। কারা লেলিয়ে দিতে পারেন চ্যানেল ওয়ানের বিরুদ্ধে, এর মানে হচ্ছে তারেক রহমানের এইসব সকল বন্ধু বান্ধব ক্ষমতার লড়াইতে জড়িয়ে পড়েছেন, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্যকে কিভাবে নেবেন সেটাতে জড়িয়ে পড়েছেন। এবং তারেক রহমান যদি এখন সতর্ক না হন, আবারও তাকে হয়তো একবার গিয়াসউদ্দিন আল মামুনের জন্য তাকে দীর্ঘদিন পস্তাতে হয়েছে, তার নতুন যেসব বন্ধু বান্ধব গজিয়ে উঠবে তাদের অপরাধের দায়ভার নিয়ে ভবিষ্যতে অনেক অনেক পস্তাতে হবে। মাহবুবের জড়িয়ে যাবে কিনা এইটা বোঝার জন্য আসলে আমাদেরকে সামান্য একটু পিছিয়ে আসতে হবে। পাকিস্তান লোন নিছিল, $3.5 বিলিয়ন লোন নিয়েছিল আরব আমিরাত থেকে। আরব আমিরাত এই লোন চাইছে, চাওয়ার পরে তারা বেশ কয়েক বছর ঘুরানোর পরে গত বছর তারা বলছে আমাদের এখন এই মুহূর্তে আমাদের এই টাকা দিতে হবে, টাকা পাবে। তখন তারা যায় সৌদি আরবকে ধরছে যে আমাদের টাকা দাও, আমরা তো মুসলিম উম্মা, বাই বাই, এই সেই বইলা তাদের থেকে $3.5 বিলিয়ন নিয়ে তারা দিল কারে, আরব আমিরাত। এই টাকা দিতে দেয় এর উপর একটা চুক্তি করলো যে ঠিক আছে, তখন কিন্তু যুদ্ধ চলতেছে, অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে ইরানের সাথে, আমেরিকা যুদ্ধ করতেছে। আবার মাঝে মধ্যে ইরান কিন্তু যে সামরিক বেস যেগুলো আছে না মিডল ইস্টে আমেরিকান, ওইখানে ড্রোন হামলা চালায়, মিসাইল হামলা চালায়। তখন পাকিস্তানের সাথে একটা চুক্তি হলো, সামরিক চুক্তি, এটা একরকম ন্যাটোর মতো, যে ন্যাটোর এক দেশে আক্রমণ এলে আপনার 5 চালু হয়ে যাবে, সুতরাং সব দেশের উপর আক্রমণ করে সবাই মিলে ঝাঁপাইয়া পড়বে। এই ধরনের একটা সামরিক চুক্তি করছে, মানে তোমার দেশের আক্রমণ আমার দেশের আক্রমণ, আমার দেশের আক্রমণ তোমার দেশের আক্রমণ। আক্রমণ যখন আসলে ইরান যখন আক্রমণ করে অলরেডি চুক্তি আছে পাকিস্তানের সাথে, তখন পাকিস্তান বলে কি ব্যাপার, তোমরা তো আমাদের লাগে আক্রমণ হইতেছে, তোমরা কিছু কও না। দেখেন আসলে তো আমরা তো কন্ডেম জানাইতেছি, ওই জানাইতেছি, সেই জানাইতেছি, এগুলো করে এতদিন রাখছে। আর পাকিস্তানের সরকার পাকিস্তানের জনগণকে বুঝেছে আমাদের সাথে চুক্তি হয়েছে, এটা যদি মক্কা মদিনাতে যদি আক্রমণ করে, আমরা মক্কা মদিনা রক্ষা করার জন্য আমরা তো ইরান আর পাকিস্তানের যুদ্ধের মধ্যে যাইতে চাই না, কারণ পাকিস্তানে কিন্তু প্রচুর পরিমাণে শিয়া আছে, এটা ভালো করে জানে। আবার ইরানের সাথে পাকিস্তানের বিশাল বর্ডারও আছে, সব মিলে সে প্যাসে পড়ছে। এখন এই মুহূর্তে যেটা কাহিনী যেটা হইছে, চায়না $17 বিলিয়ন ইনভেস্ট করছে পাকিস্তান, বিদ্যুৎ কেন্দ্র করছে, যেটায় 170,000 কোটি টাকা পাকিস্তানি রুপি দিতে হবে চায়নাকে, যেটা গত 4 বছর যাবৎ বিদ্যুৎ জ্বালাইছে, পয়সা দেয় নাই। এখন চায়না বলছে যে এই কয় মাসের জানি সময় দিয়েছে, এর ভিতরে যদি পয়সা না দাও সব ব্লক করে দেবো, দেউলিয়া হয়ে যাবে, বন্দর বন্দর সব নিয়ে যাবো। পাকিস্তান পড়ছে না এখন আরেক বিপদে, এইবার আবার যাইয়া পড়ছে সৌদি আরবের কাছে। মূল পাক্যাদের যে কারবার মূলত হচ্ছে যে ওই টাকার দরকার তাদের। এরা হচ্ছে ভাড়াটিয়া সেনাবাহিনী, যেমন রাশিয়ার একটা আছে না ওয়াগনার গ্রুপ, এরকম ভাড়াটিয়া সেনাবাহিনী। তারা এখন ইরান সৌদি যুদ্ধ তাদের কিচ্ছু না, তাদের কথা যে 17 বিলিয়ন টাকা নিতে পারে, এইটার জন্য তারা প্রয়োজনে ইরানের কেন, এরা চাইলে গোটা সৌদি আরবও বোম মারে দিতে পারে, এরা সৌদি আরবও বোমা মারে দিতে। এখন এই বোমাটা যদি একবার ইরানের সাথে যুদ্ধটা লাইগা যায়, আমার মনে হয়, আপনি তো সন্দেহ প্রকাশ করতে চান, আমার মনে হয় এরা টাকার জন্য এটা কইরা দিবে, ইরানে মারবে। ইরানে মারলে কিন্তু খেলাটা আবার জমবে। বিশাল বর্ডার বালুচ কিন্তু ইরানের বর্ডারের সাথে, বালুচে বিদ্রোহ চলতেছে। পৃথিবীর মধ্যে একমাত্র দেশ পাকিস্তান যারা নিজের দেশের নাগরিকের উপরে বিমান হামলা চালাইতেছে,
বালুচিস্তানে বিমান হামলা করতেছে পাকিস্তান, মানুষ মারা যাইতেছে। ওইদিকে আপনার পিওকেতে লাইগা রইছে, পিওকেও অগ্নিগর্ভা, ওখানেও অনেক লোক মারা গেছে, নিরীহ মানুষ মারতেছে। সুতরাং এখন একরকম কইতে পারেন যে একটা বেশি লাগবে না, একটা ফাইটার জেট ইরানে যাইয়া একটা বোমা খালি ইরানে মারতে কোক পাকিস্তানকে। এরপরে দেখেন যে এদের হাত থেকে বালুচও চলে গেছে, এদের হাত থেকে ইও চলে গেছে, কি বলে পিওকেও চলে গেছে, আবার এদের হাত থেকে ইও চলে যাবে। ওই যে ওদের যে ইয়ে আছে না, কি বলে পাঞ্জাব, এগুলো সব যাবে, পাকিস্তান টুকরো হবে। তো সব খেলা হচ্ছে যে আপনারা বললাম ওই যে $3.5 মিলিয়ন একবার নিয়ে ইয়েরে দিছে চুক্তি, এখন $17 বিলিয়ন দরকার। সৌদি আরব থেকে এই টাকা বাইর করতে হলে সে পাকিস্তানে বোম মারতে হবে, নাহলে সৌদি আরবও দিবে না। কারণ সৌদি আরব গতবারই বলছিল যে আমাদের উপর আক্রমণ হয়েছে, তুমি চুক্তি করছো, আমাদের দেখতে আসো নাই, ঠেকাও নাই, কারণ আমরা তো কন্ডেম করেছি না, আমরা কন্ডেম করেছি। কিন্তু এইবার সৌদি আরব আর কন্ডেম মানতেছে না, কয় চুক্তি আছে মাইরবা, তোমার লগে চুক্তি আছে, আমারে মারবা, আমারে কেউ মারলে তোমরা মারবা, এখন মারো যায় ইরান। আর আমেরিকা তো আছেই, আমেরিকা এই সুযোগটা যে চাপ তো দিছে, তোমার টাকা দিছে, পয়সা দিছে, লাগলে আরো দিব, মাগার মারো তুমি ইরান রে। পাকিস্তান হচ্ছে যে ব্যবহারে, যেমন আফগানিস্তানও তারা সেম ঘটনা ঘটাইছিল এই পাইকারা, শুধু এইটাই হবে দেখেন। পাকিস্তানের এটলিস্ট কমপক্ষে ৪টি নতুন দেশের সৃষ্টি হবে। পারমাণবিক স্থাপনাগুলো তাদের হাতছাড়া হয়ে যাবে। তো পাকিস্তানের দিকে তারা তাকিয়ে আছেন ঢাকায়, তাদের জন্য এটা ভয়ংকর দুঃসংবাদ। এবং আপনি দেখবেন যে আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই বাংলাদেশে পাকিস্তানের যে অ্যাক্টিভিটিস চলছে, আমরা সবাই জানি, সেই অ্যাক্টিভিটিস সীমিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। চূড়ান্ত রকমের একটা কূটনৈতিক ঝামেলার মধ্যে পড়ে গেছে। সেই কূটনৈতিক ঝামেলা, তো একদিকে আপনি জানেন ভারতের সঙ্গে আমাদের একেবারেই সম্পর্ক নাই, এবং পাকিস্তানের সাথে যে সম্পর্কটা চলছিল সেটা বললাম, পাকিস্তান এখন নিজে বিপদে পড়তে যাচ্ছে। চীন টাকা দিবে না, মালয়েশিয়া শ্রমিক ফেরত পাঠাচ্ছে, আমরা পাঠিয়ে গেছিলাম শ্রমিক পাঠাতে, ওরা শ্রমিক ফেরত পাঠাচ্ছে। এবং সৌদি আরবে ওমরা করতে যাবেন প্রধানমন্ত্রী, এর বাইরে কিছুই না। সব মিলিয়ে এই সরকার অবশ্যই একটা নাজেহাল অবস্থায় আছে। পাকিস্তানও দুর্বল হয়ে যাবে আগামী ১ বা ২ সপ্তাহের মধ্যে। এদিকে চীন, ভারত এক অক্ষে চলে আসবে। পাকিস্তান ইরানে হামলা করলেই সেই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা যে বলেছেন দেশে ফিরবেন, সেই পথটা তো একেবারেই পরিষ্কার হয়ে যাবে। পাকিস্তানের অন্যতম প্রদেশ বালুচিস্তান তারা স্বাধীনতা ঘোষণা করেছে নিজেদের। এই বিষয়ে পাকিস্তানের সরকারি পর্যায় থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। এটিকে কেন্দ্র করে ভারত, বাংলাদেশ, এই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে বিশেষ কোনো পরিবর্তন বা বিশেষ কোনো প্রভাব আপনি দেখতে পাচ্ছেন কিনা, পড়বে কিনা? না, এখানে ধন্যবাদ। দেখুন, বালুচিস্তান যে স্বাধীনতা ঘোষণা করেছে, এটা স্বাধীনতা ঘোষণার একটা প্রক্রিয়া আছে। তো সেই প্রক্রিয়াটা এখানে অনুসরণ করা হয়নি। আর বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণার পর যেটা তাদের প্রত্যাশা হয়তো ছিল যে ভারত তাদেরকে স্বীকৃতি দিবে, ভারত স্বীকৃতি দিবে না। কারণ বালুচিস্তানকে স্বীকৃতি ভারত দিতে গেলে যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং ভারতের জম্মু কাশ্মীর, হুম, হুম। এরা তখন স্বীকৃতভাবে স্বাধীনতা ঘোষণা করবে। দ্বিতীয় সমস্যা হলো, বালুচিস্তানকে যদি ভারত স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে এই জন্য এক্ষেত্রে ইরানের একটা আগে থেকেই অবজেকশন আছে। আচ্ছা। এবং ইরানের চারবাহার পোর্ট, এটা বিমান নৌবন্দর, সমুদ্র বন্দর, এটা ভারত ইরানের সঙ্গে আছে। কাজেই এখানে অনেক টেকনিক্যাল সমস্যা আছে। তো এটা বলা যাবে না যে ওরা স্বাধীনতা ঘোষণা করেছে বা স্বাধীনতা পেয়ে গেছে। এই বালুচিস্তানে যে মুক্তি সংগ্রাম, সেটা ৭১ সাল থেকেই চলছে। এবং আমাদের এখানে ৯ মাস যে বর্বরতা পাকিস্তানিরা চালিয়েছে, একই বর্বরতা বালুচিস্তানে এখনো চলছে। অপহরণ, গুম, খুন, ধর্ষণ, হত্যা সবই চলছে। কিন্তু বালুচিস্তানের এই স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপটে অন্য একটা বিষয় সামনে চলে এসছে। আপনি জানেন যে পাকিস্তানের অভ্যন্তরে খাইবার পাখতুনখোয়া, ওয়াজিরিস্তান, এ সমস্ত জায়গাতেও পাকিস্তানের ভাষায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, কিন্তু আমাদের ভাষায় মুক্তি সংগ্রাম চলছে। তৃতীয় যে সমস্যাটা পাকিস্তানের জন্য একেবারেই সামনে চলে আসছে, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে যে ইরানের সাথে দ্বিতীয় দফা যুদ্ধ শুরু করেছে, সেই যুদ্ধে আমেরিকার
স্থায়ী মিত্র ইসরায়েল তারা অংশগ্রহণ করছে না। কারণ ডোনাল্ড ট্রাম্প যে শান্তি চুক্তি করেছিলেন ইরানের সাথে পাকিস্তানের মধ্যস্থতায়, সেখানে ইসরায়েলকে বাদ দেওয়া হয়েছিল। কারণ ইরান তো এরই মাঝে আরব দেশগুলো হামলা করছে, জর্ডানে, কুয়েতে, সৌদি আরবে। আর পাকিস্তান সৌদি আরবের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়ে এই নিশ্চয়তা দিয়েছিল যে সৌদি ভূমিতে হামলা হলে পাকিস্তান তার যে পারমাণবিক শক্তি সেটাকেও প্রয়োগ করবে। আপনি জানেন যে দুদিন আগেই বা গতকালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মনির সৌদি বাদশার সাথে দেখা করেছেন হুম। এবং তাদের মুখের দিকে যদি তাকিয়ে দেখেন তারা খুব চিন্তিত এবং বিমর্ষ। কারণ এখন সৌদি আরবকে রক্ষা করতে পাকিস্তানকে অবশ্যই প্রথমত হুতি বিদ্রোহীদের উপর এবং ইরানের উপর হামলা করতে হবে। এর যদি মধ্যে সৌদি আরব ইরানের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে আনুষ্ঠানিকভাবে। জি, যদি সৌদি আরবে তো হামলা হচ্ছে, ইরান হামলা করছে অনেকে। হুম, হুম, যদি পাকিস্তান এখন ইরানের উপর হামলা না চালায়, তাহলে সৌদি আরবে যে বহু লক্ষ পাকিস্তানি আছে এদেরকে বহিষ্কার করে দিবে সৌদি আরব, এবং স্থায়ীভাবে সৌদি আরবের সাথে এবং গালফ নেশন বা ওআইসি দেশগুলোর মানে আরব দেশগুলোর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে। মানে হুম, পাকিস্তান তখন বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে। আবার পাকিস্তান যদি ইরানে হামলা করে, তাহলে ইরান পাকিস্তানের ভিতরে হামলা করে পাকিস্তানের সবকিছু তছনছ করে দেবে। এই ক্ষেত্রে পাকিস্তানের যে এখন একটা ভয়ঙ্কর অবস্থা, মানে যেটাকে বাংলায় বলা যায় যে সাম রাখি না কুল কুল রাখি। তারা সৌদি আরবের পক্ষ নিলে তারা ইরানকে হারাবে, আর ইরানের পক্ষ নিলে তারা পুরো মধ্যপ্রাচ্যকে হারাবে এবং আমেরিকাকেও হারাবে। এই অবস্থায় বাংলাদেশে যারা 2024-এর 5 অগাস্ট থেকে ভাবছিলেন পাকিস্তান একটি পরাশক্তি, পাকিস্তান তাদের সাথে আছে, তারা হুম, হুম। বাংলাদেশকে পাকিস্তান বানাবেন, এরকম কথা, তাদের জন্য এটা ভীষণ দুঃসংবাদ। এই জন্য দুঃসংবাদ যে এই যে যুদ্ধটা আপনিও জানেন, আমরা সবাই জানি যে এটা তাড়াতাড়ি শেষ হবে না। এটা অনেক বছর চলবে। ইরানের সাথে যুদ্ধ অনেক বছর, মানে এটলিস্ট 2 বছর চলবে। 2 বছর যুদ্ধ চালালে পাকিস্তান এমনিতেই অর্থনৈতিক ভাবে তো তারা দেউলিয়া। তো পাকিস্তান তখন একদম তছনছ হয়ে যাবে। এবং যেই কথাটা আপনি শুরুতেই বললেন যে বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা, পাকিস্তানে ইরান হামলা শুরু করলে তখন দেখবেন ইরান এই পাকিস্তানের ভিতরে যারা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এদেরকে সহযোগিতা করবে। আচ্ছা। ফলে পাকিস্তান আসলে ভেঙে যাচ্ছে, পাকিস্তান ভেঙে যাবে। এটা সৌদি আরবের সঙ্গে অংশগ্রহণ করলেও পাকিস্তান ভাঙবে, আর যদি না করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র স্বয়ং তখন পাকিস্তানের ভেতরে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এদেরকে সহযোগিতা করবে। কাজে পাকিস্তানের একটা বলতে গেলে এখন মরণ সময়। এটা বাংলাদেশে যারা মানে কয়টি হবে? আপাতত বেলুচিস্তান তো ভাঙবেই। যদি এই ধরনের জটিল একটা সমীকরণ দাঁড়ায়, বেলুচিস্তান তো ভাঙবেই, মানে বিচ্ছিন্ন হবেই। আর পাশাপাশি অন্য কোনো প্রদেশ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে নাকি? বেলুচিস্তান ভাঙবে, আজাদ পাকিস্তানের অধিকৃত কাশ্মীর ভাঙবে। হুম, হুম, পাকিস্তানের অধিকৃত কাশ্মীর তখন ভারতের জম্মু কাশ্মীর হিসেবে চলে আসবে। পাকিস্তানের ভিতর খাইবার পাখতুনখোয়া ওটা ভাঙবে। তারপরে আফগানরা, মানে পাকিস্তানের যে আফগানরা, তারা যে ওয়াজিরিস্তান ইত্যাদি, আর পাকিস্তানের এটলিস্ট কমপক্ষে 4টি নতুন দেশের সৃষ্টি হবে। এবং তখন পাকিস্তান বলতে আসলে শুধু পাঞ্জাব রাজ্য, হুম। পাঞ্জাব রাজ্যে পাকিস্তান হবে। তো পাকিস্তান যখন পাঞ্জাব রাজ্য হবে, আপনি ম্যাপটা যদি দেখেন, তাহলে তখন পাকিস্তান বাংলাদেশের চাইতেও একটা ছোট দেশে পরিণত হবে এবং হুম। তাদের যে পারমাণবিক শক্তিগুলো, স্থাপনাগুলো, সেগুলো পাঞ্জাবে না। পারমাণবিক স্থাপনাগুলো তাদের হাতছাড়া হয়ে যাবে। তো পাকিস্তানের যে দিকে তারা তাকিয়ে আছেন ঢাকায়, তাদের জন্য এটা ভয়ংকর দুঃসংবাদ। এবং আপনি দেখবেন যে আগামী 2-3 সপ্তাহের মধ্যেই বাংলাদেশে পাকিস্তানের যে অ্যাক্টিভিটিস চলছে আমরা সবাই জানি, সেই অ্যাক্টিভিটিস সীমিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। পাকিস্তানের অবস্থা হবে অনেকটাই আফগানিস্তানের মতো। এবং না, সেটাই আমি হতে একটু যাচ্ছে। পাল্টা একটা প্রশ্ন করি যে তাদের জন্য দুঃসংবাদ হয়তো পাকিস্তানের দিক থেকে, কিন্তু যারা পাকিস্তানের দিকে তাকিয়ে আছে তারা তো একটা প্যারালালি ওদিকে যুক্তরাষ্ট্র, তুরস্ক, পাকিস্তান, মোটামুটি এই একটা সরল রেখা দাঁড় করিয়ে তারা মানে নতুন শক্তিতে বলীয়ান হচ্ছে। তো পাকিস্তান ভাঙলে তো তাদের জন্য আরো অনেক শক্তি আছে।
না, পাকিস্তান যখন ভেঙে যাবে, আমি যে পাকিস্তান যদি ইরানকে হামলা করে, তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নিল, তখন চীন ভারতের সাথে চলে আসবে। কারণ চীন তো তখন পাকিস্তানকে পক্ষ দিবে না, কারণ ওই বালুচিস্তানে চীনের অনেক ইনভেস্টমেন্ট আছে, বিপুল ইনভেস্টমেন্ট, এবং বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ বিশাল। তখন চীন এইখান থেকে বের হয়ে চীন একদিকে ইরানের সঙ্গে তো হাত মিলানোই আছে, ভারতের সঙ্গে হাত মিলাবে। কাজে এই যে যারা বাংলাদেশে ভাবছেন যে পাকিস্তান, চীন, তুরস্ক, এই পুরো প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে যাবে আগামী 2 সপ্তাহের মধ্যে। চীন ভারতের সঙ্গে চলে আসবে, হ্যাঁ, আমেরিকা পাকিস্তানের সাথে থাকবে, ইরান তো ভারতের সাথে আছেই। পাশাপাশি তখন পুরো যে বিষয়টা, যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এরই মাঝে এই যুদ্ধের কারণে অনেক দুর্বল হয়ে গেছে, এবং যেটা শুরুতে বললাম যে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েল নেই, মার্কিন যুক্তরাষ্ট্রকে একা যুদ্ধ করতে হবে। তার মানে ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সহযোগী শক্তি, সেটাই পাকিস্তান। যুদ্ধ কিন্তু বি- কিন্তু ভূ রাজনীতি তো ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে। ইসরায়েল যে আবার কয়েক ঘন্টার মধ্যে বা কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে জোট বাঁধবে না এবং একসাথে জোট হয়ে ইরানের উপর হামলা করবে না, তারও কোনো গ্যারান্টি নেই। এবং আপনি বলছিলেন এটি আপনার হিসাবের জায়গা থেকে যে আগামী 2 বছর এই যুদ্ধ চলতে পারে। আহ আমরা যেমন হঠাৎ করে একটা আশা দেখছিলাম যে যুদ্ধ বিরতি হোক বা যুদ্ধ শেষ হোক, সেটি খুব সন্ধিক্ষণে একটা চুক্তি হতে যাচ্ছে, চুক্তি হয়ে যাওয়ার পরেও সেটি কার্যকর হলো না। মানে সবকিছুই মিরাকল ঠিক নয়, মানে আমরা এটি কি বলতে পারি, মানে কোন সমীকরণ দাঁড় করানো যাচ্ছে না। না, এই যুদ্ধ বিরতিটা ছিল পাকিস্তানের একটা ভাওতাবাজি। হুম। পাকিস্তান কোন রকমের ভাওতাবাজি করে যুদ্ধ বিরতির নামে এই সৌদি আরব থেকে, মধ্যপ্রাচ্য থেকে কয়েকশো মিলিয়ন ডলার কামানো, এবং পাকিস্তান কোন রকম, এটাকে বাংলায় আমরা বলি গোজামিল। কিন্তু এই যুদ্ধ বিরতি প্রক্রিয়াতে তো ইসরায়েলকে রাখা হয়নি, ইসরায়েলকে বাইরে রাখা হয়েছে। এবং দেখুন, ইসরায়েল কিন্তু এখন আপনার লেবাননে হামলা বন্ধ করে দিয়েছে। তার মানে হেজবুল্লাহ আর ইসরায়েলে হামলা করবে না। আপনি হুম। যেটা বলছেন যে অনেক অনেক চেঞ্জ হয় প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা এখন চেঞ্জ হবে না, যেহেতু ইসরায়েলের সঙ্গে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প বিশ্বাসঘাতকতা করেছে পাকিস্তানের কারণে। এখন ইসরায়েল সেখানে দর্শকের সারিতে থাকবে, এবং ইসরায়েল যদি লেবাননে হামলা না করে, ইরানে হামলা না করে, ইরান ইসরায়েলে কোনো কিছু করবে না, কোনো হামলা করবে না। কাজেই এখন ইরানের টার্গেট সৌদি আরব, কাতার, কুয়েত, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং জর্ডান, এগুলো হয়ে যাবে। এবং খুব তাড়াতাড়ি পাকিস্তান একটা মিসাইল যদি ছুড়ে মারে হুতি বিদ্রোহীদের প্রতি বা ইরানে, তাহলেই পাকিস্তানে আপনি দেখবেন যে ইরানের মিসাইল বৃষ্টি হবে। কাজেই যারা পাকিস্তান প্রেমী বাংলাদেশে, তাদের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ। এবং আরেকটা জিনিস এখানে আপনাকে আমি যোগ করতে চাচ্ছি, যে আমাদের প্রধানমন্ত্রী তো কিছুদিন আগে মালয়েশিয়া গেলেন, এরপর চীন সফরে গেলেন, কি নিয়ে এসছেন এরই মধ্যে আমরা বুঝে গেছি। তো আমরা শুনেছি, আপনিও শুনেছেন, গণমাধ্যমে এসছে যে তিনি সৌদি বাদশার আমন্ত্রণে সৌদি আরব যাচ্ছেন। হুম। হুম। তো অনেকের মনে তো একটা প্রত্যাশা আছে সৌদি আরব থেকে বিশাল প্রাপ্তি হবে। সৌদি আরবে উনি গেলে একটু ওমরা হজ পালন করতে পারবেন। সৌদি বাদশাহ নিজে যখন যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন আমাদের প্রধানমন্ত্রী গেলে ওনাকে সর্বোচ্চ 15 মিনিট সময় দিবেন, আরো কম, একটা সৌজন্য সাক্ষাৎকার। তারপরে ওই ওমরা পালনের জন্য রাজকীয় যত সহযোগিতা গুলো সেটাই দিবেন। কিন্তু বাংলাদেশের জন্য উনি কিছু নিয়ে আসবেন না। আরো সহজ কথায়, সরকার এখন টাকা পাবে না কোনো কাছ থেকে। আপনাকে আগেও বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামী চুক্তি থাকলে চীন কোনো টাকা দিবে না। দ্বিতীয় আরেকটা ডাইমেনশন দেখুন, খুব নাটকীয়, যে চীনের রাষ্ট্রদূত ঢাকায় তিনি বলেছেন এরই মধ্যে চীন বাংলাদেশ করিডোরের কাজ শুরু হয়ে গেছে। তার মানে তারা কুনমিং থেকে মিয়ানমারে এই করিডোরটা শুরু করে দিয়েছে। বাংলাদেশের পোর্শনটা তো এখনো শুরু হয়নি। এটাও কিন্তু আমেরিকার জন্য আরেকটা বাজে বার্তা, যে আমেরিকা করিডোর পায়নি, কিন্তু সেই করিডোর চীন এগিয়ে নিয়ে আসছে। তার মানে সব মিলিয়ে আমাদের যে সরকার বা বাংলাদেশ, আমরা অচিরেই, চীন আমাদেরকে টাকা দিবে না, আবারও বলছি। মালয়েশিয়া তো আমাদের শ্রমিক ফেরত দিয়েছে সফরের পরে, এটা, এবং সৌদি আরবে কিছু হচ্ছে না, আমরা টাকা পাবো না। দ্বিতীয় হলো যে চীন তাদের যে কুনমিং মিয়ানমার বর্ডার, সেটা কাজ করিডোরের কাজ শুরু করে, এবং রাষ্ট্রদূত ঘোষণা দিয়েছেন যে চীন বাংলাদেশ করিডোরের কাজ শুরু হয়ে গেছে, চলছে। কাজেই কিন্তু এই বাংলাদেশের সেই চুক্তিটা এখনো, সেটা তাদের প্রস্তাব ছিল, এই করিডোরের তো চীনের পক্ষ থেকে মানে প্রস্তাব ছিল, বাংলাদেশ তো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।
দেখুন, বাংলাদেশ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানিয়েছে কি জানায়নি সে তো আমরা জানি না। তা না হলে যে চীনের রাষ্ট্রদূত তো অফিসিয়ালি ঘোষণা দিয়েছেন যে চীন বাংলাদেশ করিডোরের কাজ চলছে। তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তো এই ব্যাপারে কিছু বলেনি। আর আমাদের দেশে এখন এই ইউনূস জমানা থেকে আপনি জানেন যে গোপনে চুক্তি হওয়ার যে একটা প্রবণতা শুরু হয়েছে। যে হুম, গোলামি চুক্তি থেকে শুরু করে সে গোলামি চুক্তি তো বিএনপি জামাতের সম্মতি ছিল। এখন তো এটা দিবালোকের মতো স্পষ্ট। কাজেই আমরা যা জানি বা আমাদেরকে যা জানানো হয় তার পিছনে অন্য কিছু ঘটেছে কিনা আমরা তো জানি না। কারণ চীনের রাষ্ট্রদূত তো সরাসরি ঘোষণা দিয়েছেন করিডোর হচ্ছে। তাহলে তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা দেওয়া উচিত ছিল, বিবৃতি যে না এরকম কোন করিডোরের এখনো আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়নি। আরেকটা জিনিস হলো যে চীন একটা পরাশক্তি। আপনি চীনের কাছে গেছেন টাকা চাওয়ার জন্য এবং করিডোর নিয়ে কি বলেছেন আমরা তো শুনিনি। কিন্তু চীন কিন্তু বোকা রাষ্ট্র না। চীন কিন্তু ডোনাল্ড ট্রাম্প। চীন যখন বলেছে করিডোরের কাজ শুরু হয়ে গেছে, কোনো কিছু ছাড়াই চীন এটা বলেছে বা চীনের রাষ্ট্রদূত ঢাকায় বলেছেন, এটা কোনোভাবেই সম্ভব না। এখানে চীনের করিডোরের কাজ শুরু হয়ে গেছে। তার মানে বাংলাদেশ একটা চূড়ান্ত রকমের একটা কূটনৈতিক ঝামেলার মধ্যে পড়ে গেছে। সেই কূটনৈতিক ঝামেলা তো একদিকে আপনি জানেন ভারতের সঙ্গে আমাদের একেবারেই সম্পর্ক নাই এবং পাকিস্তানের সাথে যে সম্পর্কটা চলছিল সেটা বললাম পাকিস্তান এখন নিজে বিপদে পড়তে যাচ্ছে। চীন টাকা দিবে না, মালয়েশিয়া শ্রমিক ফেরত পাঠাচ্ছে। আমরা পাঠিয়ে গেছিলাম শ্রমিক পাঠাতে, ওরা শ্রমিক ফেরত পাঠাচ্ছে এবং সৌদি আরবে ওমরা করতে যাবেন প্রধানমন্ত্রী। এর বাইরে কিছুই না। সব মিলিয়ে এই সরকার অবশ্যই একটা নাজেহাল অবস্থায় আছে এবং আপনি যদি খুব লক্ষ্য করে থাকেন একটা অ্যা গুরুত্বপূর্ণ বিষয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা হুমায়ুন কবির যিনি হুম, ২ হুম, সপ্তাহ আগে বেশ ভোকাল ছিলেন। অনেক সবকিছুতে কথা বলছিলেন। উনি কিন্তু হঠাৎ করে চুপ হয়ে গেছেন। হুম, উনাকে আর কোন কথা বলতে দেওয়া হচ্ছে না। এখানে সামা ওবায়েদ কথা বলছেন। তার মানে হয়তো প্রধানমন্ত্রী নিজেও উপলব্ধি করতে পেরেছেন যে ইনার কারণে অলরেডি অনেক ঝামেলা হয়ে গেছে। কিন্তু ঝামেলা তো অনেক পাকিয়ে গেছে। এটা থেকে বের হয়ে আসা অনেক ডিফিকাল্ট এবং তার পাশাপাশি সরকারের জন্য যেটা চ্যালেঞ্জ সেটা আমরা তো বলছি যে ওনারা আগে বলেছিলেন যে হাসিনাকে আসতে দিবেন না। এখন তো হাসিনা ঠেকাও আন্দোলনই শুরু হয়ে যাচ্ছে বা হয়েছে। তো এটাও একটা সমস্যা। সরকার দুর্বল হয়ে গেছে। পাকিস্তানও দুর্বল হয়ে যাবে আগামী ১ বা ২ সপ্তাহের মধ্যে। এদিকে চীন, ভারত এক অক্ষে চলে আসবে। পাকিস্তান ইরানে হামলা করলেই সেই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা যে বলেছেন দেশে ফিরবেন, সেই পথটা তো একেবারেই পরিষ্কার হয়ে যাবে। কারণ একটি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত বা নাস্তানাবুদ একটি সরকার যে সেই সরকারের পক্ষে আসলে এখন আর শেখ হাসিনার দিকে মনোযোগ দেওয়ার সময় থাকবে না। সামনে উনাদের জন্যে যে কঠিন সময় আসছে এবং এসে গেছে দরজার কাছে। সেটা উনারা হয়তো উপলব্ধি করছেন বা করছেন না। কিন্তু যেটা উনাদের প্রত্যাশা ছিল যে পাকিস্তান একটি হুম, শক্তিশালী পাকিস্তানের মাধ্যমে আমেরিকাকে ম্যানেজ করবেন ইত্যাদি ছিল। সেই স্বপ্ন শেষ। এখন চীন, ভারত এক অক্ষে চলে আসা জাস্ট পাকিস্তান একটা মিসাইল ইরানের দিকে মারবে তারপরই এবং সব মিলিয়ে আপনি যদি দেখেন এখন যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের রাস্তাটাও উন্মুক্ত হচ্ছে এবং তারা যা ভাবছেন যে উনাকে ধরবেন, ফাঁসি দিবেন এগুলো কিচ্ছু আর হবে না। মানে একটা সরকার যখন দুর্বল হয়ে যায় ভয়ংকরভাবে, দুর্বল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি না। যেমন আপনি এইমাত্র বললেন যে চুক্তি হয়েছে কিনা করিডোর জানি না তো সমঝোতা বা এরকম। কিন্তু আসলে তো হুম, চীনের রাষ্ট্রদূত ঘোষণা দিয়েছেন যে করিডোরের কাজ চলছে। তেমনি ভাবে শেখ হাসিনার ব্যাপারে যে উনারা নার্ভাস উনারা যে আসলে নার্ভাস তো না, আতঙ্কিত। সেটা তো আর বুঝতে কোনো বাকি নাই। সবাই বুঝছে। তো সব মিলিয়ে এখন গভর্নমেন্টের সামনে একের পর এক চ্যালেঞ্জ আসবে এবং একটা করে যে সমস্যাগুলো এখন খুলবে এবং স এ শেষ তক কি হবে জানি না। তবে সরকার যে প্ল্যান করেছিল যে আমরা ভারত বিরোধিতা করব, আমরা ভারত বিরোধী হব এবং যে কিছু লোক রাস্তায় লাফাচ্ছিল এবং কিছু এ অবসরপ্রাপ্ত সামরিক অফিসার বলছিল, ভারতের সাথে ব্যবসা নয়, পাকিস্তানের সাথে ব্যবসা ইত্যাদি। সেই পাকিস্তান প্রীতি সেই ইত্যাদি সবকিছুর কারণে শেষ পরিণতি এখন যেটা হতে যাচ্ছে, এখন আমাদের অবস্থাটা হবে এমন যে শেষ পর্যন্ত আমাদেরকে কে উদ্ধার করবে জানি না। আমাদেরকে বলতে বাংলাদেশের এই সরকারকে। কিন্তু শেখ হাসিনা চলে আসলে ওটা প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে
চীন ভারত এক কক্ষে চলে আসলে এটাকে থামানোর ক্ষমতা আমেরিকার নাই। আমি যদি পাল্টা প্রশ্ন করি, যে আমি ধরে নিলাম যে আপনি যেই সমীকরণগুলো দাঁড় করাচ্ছেন, চীন ভারত এক পক্ষে চলে আসবে। চীন ভারত এক পক্ষে চলে আসা মানে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গা থেকে আহ, বর্তমান বিএনপি সরকার হয়তো দুর্বল হলো, কিন্তু এই অঞ্চলের তো অন্যতম বৃহৎ শক্তি চীন। সে চীনের দিকেই তো বিএনপি সরকার ঝুঁকে পড়েছে, বা ভারতের বিপরীতে মোটামুটি একটা অবস্থানে নিচ্ছে, এটা মোটামুটি স্পষ্ট, অনেকে বলছেন। তো সেই জায়গায় যদি ভারত চীন এক পক্ষে চলে আসে, তাহলে চীনই তো এই সরকারের জন্য বড় শক্তি। কেন আমরা ধরে নেব যে সেক্ষেত্রে ভারতের প্রভাবটাই বেশি কাজ করবে, এবং সেজন্য শেখ হাসিনার পথটা বেশি সহজ হবে ফিরে আসার ক্ষেত্রে। দেখুন, চীন ভারত এক কক্ষে আসলে তখন তাদের মিউচুয়াল ইন্টারেস্ট, হুম। এমন না যে চীনের পারপাসটাই সার্ভ হবে, মিউচুয়াল ইন্টারেস্ট, দুই দেশের পারপাস সার্ভ হবে। সেখানে বাংলাদেশ কোথায়, বিএনপি কোথায়? চীন তো বলবে না ভারতকে যে বিএনপি কে রক্ষা করো, কখনোই বলবে না। চীন ভারত এককক্ষে যাবে আমেরিকা ঠেকানোর জন্য। আর হুম। বর্তমানে যে সরকারটা বাংলাদেশে বসা আছে সেটা প্রো আমেরিকান। সেটা কিন্তু চীন জানে যে আপনি যে ট্রেড হুম। এগ্রিমেন্ট বা গোলামি চুক্তি করেছেন, আপনি তো মানে একেবারে চীনের সরি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করেছেন আমাদের সংসদের দক্ষিণ প্লাজায়। বাংলাদেশের সংসদে একটা ককাস, আমেরিকান ককাস তৈরি হুম। করেছেন, মানে হুম। আমেরিকার পক্ষে লবিস্ট নিয়োগ করেছেন। সব হুম। মিলিয়ে আমরা তো আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছি। আমরা কিন্তু নিরপেক্ষ নই। আপনি যেটা বলছেন চীনের দিকে ঝুঁকবে, ঝোঁকার কোনো সুযোগ নাই। কারণ আমরা নিজেদেরকে খুব উৎসাহী হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল বা গোলাম হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলেছি। কাজে এই অবস্থা থেকে বের হয়ে আসলে চীন কেন, মার্কিন বিরোধী কোনো ব্লকই আপনাকে সহযোগিতা করবে না। এমনকি ইউরোপীয় ইউনিয়নও করবে না, ব্রিটেনও করবে না। এই সরকারের সবচেয়ে বড় যে সমস্যা, তারা এখন অস্তিত্ব সংকটে। মানে তাদের তো পরিচয় হলো তারা প্রো আমেরিকান রাজনৈতিক দল বেরিয়ে বা আসলো, প্রো আমেরিকান জায়গা থেকে বেরিয়ে এলো বর্তমান সরকার। তারা চীনের চীনের প্রতিও তো এক ধরনের ঝোঁক রয়েছে। আহ, সেই জায়গা থেকে তারা স্ট্যান্ড পরিবর্তন করলো, সমস্যা কি? তারা প্রো আমেরিকান থেকে বের হয়ে আসেন নাই। আমি তো বললাম যে চীনে আপনি গেছেন, আর তখনই বাংলাদেশের সংসদে দক্ষিণ প্লাজায় হুম। 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 আমেরিকার স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। যখন প্রধানমন্ত্রী গেছেন চীনে, ঠিক সেই মুহূর্তে এই সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস পালন করছেন। চীনকে কি বার্তা দিলেন আপনি? আপনি এটাই বার্তা দিলেন যে আমরা আমেরিকা, আর আমেরিকা আমাদের। ওই হ্যাঁ, প্রেক্ষাপটে মানে এই যে পাশাপাশি এই যে পাশাপাশি আপনি ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু পাশাপাশি তো এই বার্তাও দিল যে আমরা ভারতমুখী নই, আমরা চীনমুখী। তাতে চীন চীন চীনমুখী কখনোই চীন গ্রহণ করবে না। আপনি ভারতমুখী নন, ঠিক আছে, কিন্তু আপনি আমেরিকার স্বাধীনতা দিবস পালন করেছেন। চীনের বড় শত্রু আমেরিকা, ভারত নয়। কাজেই আপনি যে চায়না গেলেন যে আশা নিয়ে প্রত্যাশা, সেটাকে তো পেছন থেকে ছুরি মেরে দেওয়া হয়েছে ওই সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানটা করে। অনুষ্ঠানটার আয়োজক কারা ছিল আমরা সবাই হুম। জানি, এবং সেই অনুষ্ঠানে কারা অংশগ্রহণ করেছেন সেটাও জানি। কিন্তু খুব সুপরিকল্পিত ভাবে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র করেছে এটা, যে যখনই বিএনপি সরকার চেষ্টা করেছে চীনে একটা সম্পর্ক স্থাপনের, তখন এখানে তাদের যারা ক্রীড়নক আছে তাদেরকে দিয়ে এমন একটা কাণ্ড ঘটিয়ে দিল যাতে চীনের কাছে আপনার আর কোনো পাত্তা থাকবে না। সব মিলিয়ে এখন আমরা বলছি আমরা মার্কিন পন্থী। দেখুন, আমরা কিন্তু কখনো আমেরিকার কাছে ইসরায়েলের থেকে বেশি আপন হব না। তো যে ইসরায়েলকে আমেরিকা ইরানের সাথে যুদ্ধ মানে শান্তি চুক্তির সময় ইসরায়েলকে বাদ দিতে পারে তাদের নিজেদের স্বার্থে, সেখানে বাংলাদেশ কি আমাদেরকে জাস্ট বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে। এবং এটা আমরা বুঝতেছি না, আমরা ভাবছি যে আমেরিকা আমাদের বন্ধু, আমাদের থেকে অনেক বড় বন্ধু ইসরায়েল। একটা কথা। দ্বিতীয় প্রশ্ন দেখুন যে আমাদের যে মানে মহামহিম মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু 5 মাস ধরে ক্ষমতার বাইরে। আপনি জানেন উনি ফ্রান্সে গেলেন, হুম। জার্মানিতে গেলেন, নেদারল্যান্ডসে গেলেন, এখন ইতালিতে আছেন। এই মহামহিম মোহাম্মদ ইউনূসকে কিন্তু আমেরিকার ডাকছে না। অথচ উনার বড় ব্যবসা গ্রামীণ আমেরিকাতে উনি কিন্তু যেতে পারছেন না। কেন যেতে পারছেন না, বা কেন 4,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা সেখানে বিনিয়োগ করা যুক্তরাষ্ট্রে না না গ্রামীণ ব্যাংক পার্টনার্স গ্রামীণ। 4,000, ওটা 4,000 কোটি না, ওটা অনেক বেশি বিনিয়োগ করা আছে।
এবং সেটার মাধ্যমে উনি মেক্সিকোতে দক্ষিণ আমেরিকার অনেক দেশে ব্যবসা এক্সপানশন করেছেন। উনি কিন্তু আমেরিকা যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? আগে তো আপনি দেখুন ট্র্যাক করে যে মোহাম্মদ ইউনূস আগে প্রতি বছর মানে যত না অন্য দেশে যেতেন তার থেকে বেশি আমেরিকায় যেতেন। বিভিন্ন সভা সমাবেশে উনাকে আমন্ত্রণ জানানো হতো লেকচার দেওয়ার জন্য। কেউ দিচ্ছে না। কেউ কোথাও ওনাকে লেকচার দিতে ইনভাইট করছে না। এমনকি আমেরিকার বাইরেও না। উনি যেতে যাচ্ছেন, এখন যে গেছেন ভ্যাটিকানে, যেটা আপনি হুম। দেখেছেন একটি সম্মেলন। এখানেও উনি অনেক নোবেল লরিয়েটদের একজন। কিন্তু আমেরিকায় উনি যাচ্ছেন না। উনি কি যাচ্ছেন না? না যেতে পারছেন না। আমার কাছে তথ্য হলো ওনার গ্রামীণ আমেরিকার বিরুদ্ধে, যেহেতু এটি হিলারি ক্লিনটন সংশ্লিষ্ট, গ্রামীণ আমেরিকার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আ আয়কর বিভাগ তারা তদন্ত করছে প্রায় ৮ মাস ধরে। কারণ উনি তো ডোনাল্ড ট্রাম্পের সাথে যে হিলারি ক্লিনটনের নির্বাচনে উনি বিনিয়োগ করেছিলেন, এটা তো এখন প্রমাণিত। এবং আরো হুম, হুম। অনেক অভিযোগ আছে। আমাদের মহামহিম ইউনূস এখন আর আমেরিকা যেতে পারছেন না। যিনি আমেরিকাকে গোলামি চুক্তি, সব চুক্তি করেছেন, তো ওনাকেও বাদ দিয়ে দিয়েছে। আমি আপনার এই মানচিত্রে বলেছিলাম আগে যে আমেরিকা কাউকে ব্যবহার করার পর টয়লেট পেপারের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। আমরা জানি, হ্যাঁ, তো টিস্যু পেপার এখন বানিয়ে দেয়। জি, আমাদের বর্তমান যে সরকার, বিএনপি সরকার, তারেক রহমান সাহেব, উনি ভাবছেন আমেরিকা উনার সাথে আছে। আমেরিকা কারো সাথে থাকে না। আমেরিকা তার স্বার্থ সিদ্ধির জন্য যতক্ষণ লাগে ততক্ষণ ব্যবহার করে। আর যদি ভাবেন যে আমেরিকা বন্ধু, খলিলুর রহমান আছে। খলিলুর রহমান কে? খলিলুর রহমান কেউ না। আমি তো বললাম যে ইসরায়েলের মতন একটি পরীক্ষিত এবং স্থায়ী মিত্রকে যদি ডোনাল্ড ট্রাম্প বাদ দিতে পারে, সেখানে বাংলাদেশ কি? সামনে যে সময়টা আসতেছে হুম। ভীষণ চ্যালেঞ্জিং। পাকিস্তান দুর্বল হয়ে যাচ্ছে এবং পাকিস্তান ভাঙবে কি ভাঙবে না সেটা পরের প্রশ্ন। পাকিস্তান আগামী ২ বছর ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকবে। বাংলাদেশে যারা পাকিস্তান নিয়ে উচ্ছ্বাসে ছিলেন তাদের আর উচ্ছ্বসিত হওয়ার কিছু নাই। চীন টাকা দিবে না। চীন করিডোর শুরু করে দিয়েছে। দেখুন যে এটা কিন্তু আপনি চীনে ঘুরে আসছেন। আপনি আমেরিকার স্বাধীনতা দিবস পালন করেছেন। চীনের রাষ্ট্রদূত ঘোষণা দিয়েছে করিডোরের কাজ চলছে। এটা হলো কূটনীতি। মানে কূটনীতিতে বাংলাদেশকে একটা আরো বিপদে ফেলে দেয়া। এখন আমি বাংলাদেশ যদি বলে না আমরা করিডোর দিব না, তাহলেও বিপদ। বাংলাদেশ যদি চুপ করে থাকে তাহলেও বিপদ। এখন সব মিলিয়ে বাংলাদেশের সামনে শুধু বিপদ আর বিপদ। এই বিপদ থেকে উদ্ধারের আপাতত কোনো পথ নাই। আমি শেষ প্রশ্ন যদি আপনার কাছে করতে চাই সেটি হচ্ছে যে তাহলে ডিপ স্টেটের যেটি খেলা ছিল, পাকিস্তানের একটি খেলা ছিল, তুরস্কের একটা খেলা ছিল, সবার অভিন্ন লক্ষ্য ছিল যে বাংলাদেশে তারা একটা উগ্র সাম্প্রদায়িক একটা গোষ্ঠীকে ক্ষমতায় নিয়ে আসবে। তাদের সেই প্ল্যানিং তাহলে ভেস্তে যাচ্ছে বা তারা পিছু হটছে? না, তুরস্কের বা মার্কিন ডিপ স্টেটের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে তো ক্ষমতায় নিয়েই আসছে ২৪-এর ৫ অগাস্টের পর। এখন হুম। আমি আপনাকে সেটাও আমি তো আপনার এখানে বলেছিলাম মানচিত্রে যে ওই ইউনূসের জমানাতেই বলেছিলাম যে এরপরে মিশর প্লট বাস্তবায়িত হবে। এখন মিশর প্লট বাস্তবায়িত হওয়ার সময় চলছে। আপনি দেখবেন। এবং আবারও বলছি আপনার অনুষ্ঠানে একজন আব্দুল ফাত্তাহ আল-সিসি ক্ষমতায় আছেন বাংলাদেশে এবং যারা এখন অতি পাকিস্তান প্রীতি, অতি এম উগ্রবাদী পথে হাঁটছেন, নাচছেন, স্লোগান দিচ্ছেন, তাদের জন্য খুব ভয়ংকর দুঃসংবাদ একদমই আসন্ন। কারণ আমেরিকা আপনাদেরকে ব্যবহার করার দরকার ছিল করেছে। এখন আমেরিকার অনেক বড় এজেন্ডা, অনেক বড় মাথা ব্যাথা ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্য। এটা বাদ দিয়ে বাংলাদেশের দিকে এখন তাকানোর সময় নাই। এখন বাংলাদেশকে এবং বাংলাদেশ তাদের যারা লোকজন সবাইকে ডিসপোজ অফ করে দিবে। কারণ বাংলাদেশ চ্যাপ্টার ইস ক্লোজড। এখানে এখন আর কোনো কিছু নতুন করে হবে না। নতুন কিছু আসার দরকার নেই। এটা কোনো প্রত্যাশার প্রয়োজন নাই। এখন আমেরিকা এখানে শেষ রক্ষা হিসেবে মিশরে যেমন আব্দুল ফাত্তাহ আল-সিসিকে বসিয়ে দিয়েছিল, বাংলাদেশেও বসাবে। জটিল একটা সমীকরণের মুখোমুখি আপনি যে হিসেবটি দিলেন সেটি হয়তো অনেক দিক থেকে বোঝা যাচ্ছে। দেখা যাক আমাদের কপালে কি আছে, ভাগ্যে কি আছে। আপনি ভালো থাকবেন সাংবাদিক সালাউদ্দিন চৌধুরী। আপনার জন্য শুভকামনা।